আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। আজকে ডেটা স্ট্রাকচার কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের ডেটা স্ট্রাকচারের পেইড কোর্সটি আগস্টের 10 তারিখ থেকে শুরু করা হবে। তাই আর দেরি না করে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। আমাদের কোর্সগুলো সম্পর্কে রেগুলার আপডেট পেতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজে লাইক করে পাশে থাকুন। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছিলাম, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ও স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে পার্থক্য জেনেছিলাম এবং আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে এসেছিলাম। তো এই ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা লিঙ্ক লিস্টে আমরা দুইটা পার্ট দেখেছিলাম, ডেটা পার্ট এবং পয়েন্টার পার্ট। আমরা আজকে মূলত ডেটা পার্ট এবং পয়েন্টার পার্টকে ব্রেকডাউন করব, তাদের মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা প্রিভিয়াস সেমিস্টারে শিখে এসেছি সেইগুলো সম্পর্কে আলোচনা করব এবং ওই টপিকগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে করে যদি কারো ওই টপিকগুলোতে সমস্যা থাকে ওইগুলো আমরা কাভার করে যেন আমরা পরবর্তীতে আগাইতে পারি। ঠিক আছে, সো আর কথা না বাড়ে শুরু করা যাক। সো সিঙ্গল লিঙ্ক লিস্টের এই ফিগারের সাথে আপনারা সবাই পরিচিত। সিঙ্গল লিঙ্ক লিস্টের এই ফিগারে আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটাকে একটা আমরা নোড বলতেছি। নোডের কয়টা পার্ট আছে? ডেটা পার্ট ও নেক্সট পার্ট। হ্যাঁ, মূলত এটা ডেটা পার্ট আর এটা পয়েন্টার পার্ট। এখানে আমরা একটু বিস্তারিত দেখতেছি। আমাদের ডেটা পার্টে আমরা যেগুলো করি এবং পয়েন্টার পার্টে আমরা যেগুলো করি সেগুলো সম্পর্কে আজকের ক্লাসটা বিস্তারিত থাকবে। সো ডেটা পার্টে আমরা যে কাজটা করি সেটা যেহেতু এটা সিঙ্গল লিঙ্ক লিস্ট এবং আমরা ভিডিও লেকচার 1-এ যেটা বলেছিলাম সিঙ্গল লিঙ্ক লিস্টকে নিয়ে আসা হয়েছে অ্যারের বিকল্প হিসেবে। তো অ্যারের বিকল্প হিসেবে অ্যারেতে আমরা যেগুলো জানতাম, অ্যারেতে কালেকশন অফ এলিমেন্টস ছিল, এটা ঠিক আছে, বাট সবগুলো এলিমেন্টসকে একই ডেটা টাইপের হওয়া বাধ্যতামূলক ছিল, তাই না? এমন হইতে পারে না অ্যারের ক্ষেত্রে যে আপনি ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছেন 5 সাইজের, সেখানে আপনি 10.6কে রাখবেন। এটা সম্ভব না, কেননা 10.6 একটা ফ্লোট নাম্বার। সো অ্যারের ক্ষেত্রে সমস্যাটা কী ছিল? কালেকশন অফ এলিমেন্টস বাট দে আর ইন সেম ডেটা টাইপ, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ একটা বাউন্ডারি ছিল। কিন্তু সিঙ্গল লিঙ্ক লিস্ট বা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যখন আমরা ডেটা পার্ট নিয়ে আলোচনা করব, সেখানে আমাদের এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমরা এখানে এমন কিছু একটা ইউজ করব যেটা আপনারা অলরেডি প্রিভিয়াস সেমিস্টারে শিখে এসেছেন, যেটার মাধ্যমে আমরা আমাদের যদি দেখা যাচ্ছে আমরা একটা ব্যাংকিং সিস্টেমের জন্য একটা অ্যাপস ডেভেলপ করতে চাচ্ছি, যেখানে ইউজারের সমস্ত ইনফো ধরে নাম কানেক্টেড থাকবে, মানে স্টোর থাকবে আর কি। সো স্টোর থাকতে হলে ওইখানে কী কী দরকার? নেম দরকার ইউজারের, দেন এজ দরকার, দেন মেইল অ্যাড্রেস, হ্যাঁ, এরকম আরও বেশ কিছু ইনফরমেশান দরকার। এখান থেকে নেম ধরে নেন আপনি ক্যারেক্টারে নেবেন, অর্থাৎ স্ট্রিংয়ে নেবেন নেম। এজ কিসে নেবেন? এজ নেবেন আপনি ইন্টিজারে। দেন তাকে যে ব্যাংকের যে নাম্বারটা প্রোভাইড করবেন সেটা কিসে দিবেন? ব্যাংক নাম্বারটা, এটা দিবেন ইন্টিজারে, তাই না? আর যে তার টাকার পরিমাণটা আপনি কীভাবে উল্লেখ করতে পারেন সেটা ফ্লোটে, তাই না? কারণ ফ্লোটে আমাদের দশমিক সংখ্যা থাকে। সো আমাদের এই যে বিভিন্ন ধরনের ডেটা টাইপের কালেকশানে আমরা একটা কিছু তৈরি করতেছি, এটা কিভাবে এটা আমরা দেখব ডেটা পার্ট থেকে। এবং পয়েন্টার পার্ট থেকে আমরা যেটা দেখব সেটা পয়েন্টার কিভাবে কাজ করে, এবং পয়েন্টারের সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব সেটা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কী এবং কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এটা কেন আমাদের লিঙ্ক লিস্টের জন্য খুবই জরুরি। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা সিটিতে না, অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট সিটিতে এবং মিডের একটা কমন কোশ্চেন হোয়াই সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ইজ ইম্পর্ট্যান্ট ইন লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সো আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। সো আমরা যদি পরের স্লাইডে যাই, হোয়াট ইজ এ পয়েন্টার? এই কোশ্চেনের উত্তরটা এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল। একটা পয়েন্টার একটা ভেরিয়েবল ইন সি হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস, যার ভ্যালু অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তার মানে পয়েন্টার এমন একটা কিছু যেটার ভিতরে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস সেভ করা থাকে, স্টোর করা থাকে। অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছি? লাইক ইন্টিজার ইন্টিজার বি নামের আমার একটা ভেরিয়েবল আছে, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ধরে নেন। এখন এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবল ডিক্লেয়ারের সাথে সাথে আমার মেমোরি ব্লকে ইন্টিজার বি এর জন্য 4 বাইট জায়গা দখল হয়ে গেছে। 4 বাইট কেন? কেননা
4 বাইট কেন? কারণ হচ্ছে আমাদের ইন্টিজারের যে সাইজ সেটা 4 বাইট, ঠিক আছে? আমি ধরে নিলাম আমার মেশিনের জন্য ইন্টিজারের যে সাইজ সেটা হচ্ছে 4 বাইট। এই 4 বাইট জায়গা যে সে দখল করছে আমার মেমোরিতে, এই জায়গাটার যে অ্যাড্রেসটা এটা হেক্সাডেসিমালে থাকে, ঠিক আছে? ধরে নেন আমার কোনো কাজের জন্য আমার এই অ্যাড্রেসটা দরকার, তখন আমি কি করতে পারি? আপনি হয়তো বলতে পারেন যে আরেকটা ভেরিয়েবল নিব ইন্টিজার টাইপের, এটার ভিতরে আমি বি এর অ্যাড্রেসকে বসাই দিলাম। এই যে এটাকে বলে অ্যাড্রেস অফ অপারেটর, অ্যাড্রেস অফ বি। হ্যাঁ, এই অপারেটরের মাধ্যমে আমি বি এর অ্যাড্রেসটাকে একে বসাই দিলাম, কিন্তু এটা ইনভ্যালিড। এটা ইনভ্যালিড কেন? কারণ আমি কোনো কিছুর অ্যাড্রেসকে যদি স্টোর করতে চাই কোনো কিছুর মধ্যে, তখন আমাদের পয়েন্টার ভেরিয়েবল ইউজ করতে হয়, এবং পয়েন্টার ভেরিয়েবল ইউজ করার জন্য বেশ কিছু নিয়ম আছে, বা সেইটাকে ডিক্লেয়ার করার বেশ কিছু নিয়ম আছে, সেগুলো দেখব আমরা। তো এখানে আরেকবার যদি আমি সংজ্ঞাটা পড়ি, এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল ইন সি হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল ডিরেক্ট অ্যাড্রেস অফ দ্য মেমোরি লোকেশন। অর্থাৎ মেমোরিতে আমার যেই জায়গায় আমার জায়গাটা দখল হয়েছে সেই জায়গার যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাকচুয়ালি সেইটাকেই স্টোর করব কোথায়? পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে, ঠিক আছে? এখন ধরে নেন আমাদের একটা ইন্টিজার টাইপের ডেটা আছে, ইন্টিজার বি সমান 10। এখন আপনারা ইতিমধ্যে জেনে এসেছেন পয়েন্টার কীভাবে ডিক্লেয়ার করে। পয়েন্টার ডিক্লেয়ারের নিয়ম হচ্ছে, আমি যদি হচ্ছে একটা ইন্টিজারের জন্য যে হচ্ছে, ধরে নেন এটা ইন্টিজার বি সমান 10, আর এক জায়গায় আমি লিখছি ফ্লোট সি সমান 5। এখন আপনি এটার জন্য কিভাবে পয়েন্টার ডিক্লেয়ার করবেন আর এটার জন্য কিভাবে পয়েন্টার ডিক্লেয়ার করবেন? দুইটার জন্য পয়েন্টার ডিক্লেয়ার কিন্তু আলাদা আলাদা হবে, কেননা পয়েন্টার ডিক্লারেশনটা আমাদের এই ডেটা টাইপের উপর নির্ভর করে। আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটার অ্যাড্রেসকে হোল্ড করতে চাচ্ছি আমার পয়েন্টারের ভিতরে, সেইটার উপর ডিপেন্ড করে আমার পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপ কী হবে। কঠিন লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, আমি একটু সামনে যাই, আশা করি কঠিন লাগবে না। সো আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে, আমাদের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার বি, সেটার অ্যাড্রেস এইটা, ধরে নিলাম আমি এইটা আমার অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটাকে আমি স্টোর করতে চাচ্ছি। সো ইন্টিজার বি এটা হচ্ছে আমাদের রেগুলার বা নর্মাল ভেরিয়েবল। এখন এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আমাদের স্টোর করার জন্য একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল লাগে, যেটাকে আমরা পয়েন্টার বলি। সো ইন্টিজার স্টার পয়েন্টার স্টার এ, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল। এই পয়েন্টার ভেরিয়েবল কী করতেছে? এই ইন্টিজার বি এর যে অ্যাড্রেস আছে সেইটাকে হোল্ড করতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, এটা নর্মাল ভেরিয়েবল। আর একটু সামনে যদি আগাই আমরা, দেন হচ্ছে আমরা দেখতে পাইতেছি এখানে ডিক্লারেশন আমরা কীভাবে করি? এই যে আমাদের এখানে লেখা আছে টাইপ, আর এখানে লেখা আছে পয়েন্টার নেম। সো টাইপ বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা যদি আমরা একটু দেখি, টাইপ রেফার্স টু দ্য ডেটা টাইপ অফ দ্য ভেরিয়েবল দ্যাট দ্য পয়েন্টার উইল পয়েন্ট টু। এর মানে হচ্ছে, আমি যদি ইন্টিজার এ সমান 10 লিখি, ইন্টিজার বি সমান ইন্টিজার না, এখানে ফ্লোট বি সমান যদি আমি 5 লিখি, আমি যদি দুইটাকেই পয়েন্ট করতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে জানেন? এখানে কি বলছে? টাইপ স্টার পয়েন্টার নেম। সো আমি প্রথমেই পয়েন্টার নেম দিলাম ptr1। এখন টাইপ আমি কি দিব? টাইপ আমি দিব সেইটাই, টাইপ রেফার্স টু দ্য ডেটা টাইপ, সেই ডেটা টাইপকে রেফার করে অফ দ্য ভেরিয়েবল দ্যাট দ্য পয়েন্টার উইল পয়েন্ট টু। আমি যদি এইটাকে পয়েন্ট করতে চাই, প্রথমটাকে ইন্টিজার এ কে, তাহলে সেইটার যে ডেটা টাইপ আছে আমার পয়েন্টারের ডেটা টাইপও হবে সেম, ইন্টিজার স্টার ptr1। হ্যাঁ, তাহলে আমার এটা ভ্যালিড ডিক্লারেশন হবে। দেন আমি এখানে কি লিখব? অ্যাড্রেস অফ এ। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তখন আমি দেখতে পাবো আমার এ সমান 10, এই 10 যেই জায়গায় স্টোর আছে মেমোরির, সেই মেমোরির অ্যাড্রেসটা আমাকে এখানে শো করবে যদি আমি পয়েন্টারটাকে প্রিন্ট করি। এখন আমি যদি সেকেন্ডটাকে হচ্ছে স্টোর করতে চাই, তখন আমাদের কি লিখতে হবে? আমি নাম দিলাম ptr2। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেকেন্ডটার যে ডেটা টাইপ আছে ফ্লোট, আমাদের এখানে ফ্লোট লিখতে হবে, ফ্লোট স্টার ptr2 ইকুয়াল অ্যাড্রেস অফ বি। সো এইভাবে করে আমরা পয়েন্টারকে ডিক্লেয়ার করতে পারি। সো আমরা যদি এখন একটু আইডিইতে যাই, আইডিইতে গেলে আমরা হচ্ছে বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে পারবো। ওকে, সো আমি কি বলছিলাম, আমাদের একটা ভেরিয়েবল আমি নিয়েছিলাম ইন্টিজার এ সমান কত? 10, তাই না? আরেকটা ভেরিয়েবল আমি নিলাম ইন্টিজার
বি সমান 5, ঠিক আছে। সো আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, সরি আমি ইন্টিজার না নিয়ে পরেরটা ফ্লোট নেই, ফ্লোট বি সমান 5। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ইন্টিজার এর জন্য এ যে জায়গায় স্টোর আছে সেটার হচ্ছে মেমোরি লোকেশন একটা জায়গায় সেভ করতে চাচ্ছি, তাহলে আমাদের কি লিখতে হবে, এর যেহেতু ডেটা টাইপ ইন্টিজার, সো দ্যাট আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ইন্টিজার, দেন আমরা লিখবো স্ট্রাইক ptr1 ইকুয়াল আমরা কি লিখবো, অ্যাড্রেস অফ এ। সো অ্যাড্রেস অফ এ, সো এর মাধ্যমে কি হলো, অ্যাড্রেস অফ এ স্টোর হলো কোথায়, ptr1 এ। দেন আমরা কি করতেছি, ইন্টিজার, সরি, যদি আমরা ফ্লোট বি যে জায়গায় স্টোর আছে সেইটার অ্যাড্রেস যদি জানতে চাই, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের পয়েন্টারের ডেটা টাইপটা হবে ফ্লোট, ফ্লোট স্টার ptr2 ইকুয়াল অ্যাড্রেস অফ বি। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে আমার পয়েন্টারের মাধ্যমে যেটাকে পয়েন্ট করতেছি, আমার পয়েন্টারের ডেটা টাইপটা সেটাই হচ্ছে, রাইট। সো এখন যদি আমি এখানে এন্টার দেই, আর যদি আমি এটাকে প্রিন্ট করার চিন্তা করি, প্রিন্ট এফ, এবং পয়েন্টারকে প্রিন্ট করা হয় জেনারেলি %p দিয়ে, সরি p দিয়ে, দেন আমরা এখানে লিখতে পারি, কি লিখবো এখানে আমরা, ptr1 এর ভিতরে যে জিনিসটা স্টোর আছে সেটা। সো এটা লেখা হলো, দেন আমরা এখানে ptr1 এর এই জায়গায় ptr2 লিখলাম। সো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখতে পারবেন আপনারা এখানে, আচ্ছা সরি, এইখানে আমার একটা \n দেওয়া দরকার ছিল, \n। সো নাও যদি আমি রান করি, এই যে এটা হচ্ছে আমার ইন্টিজারের জন্য যে মেমোরি অ্যাড্রেস, এবং এটা হচ্ছে আমার ফ্লোটের জন্য মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে। আমাদের দুইটা মেমোরি অ্যাড্রেসকে ইন্ডিকেট করতেছে। সো আপনারা চাইলে এখান থেকে ptr1 লিখছেন, ptr1 এর ভিতরে ptr1 লেখার কারণে আমার শুধু মেমোরি অ্যাড্রেসটা শো করতেছে। এখন আপনি চাচ্ছেন পয়েন্টারের মাধ্যমে ওই অ্যাড্রেসে কি স্টোর করা আছে সেটাকে প্রিন্ট করতে, তখন আপনি সিম্পলি কি করতে পারেন, জাস্ট হচ্ছে সামনে স্ট্রাইক সাইনটা দিয়ে দিয়ে যদি আপনি এবার রান করেন, তাহলে কি হবে জানেন, ptr1 অ্যাড্রেসে যেই জিনিসটা স্টোর ছিল, এই স্টার দেওয়ার মাধ্যমে কি হবে, সেই জিনিসটা প্রিন্ট হবে। এখন আর অ্যাড্রেসটা প্রিন্ট হবে না। দেখি যদি, ওকে সরি, এখানে আগের বার হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটা অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমাদের %p লাগতো, বাট এখন আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের %d অ্যান্ড shift %d অ্যান্ড f, রাইট। সো নাও যদি আমি প্রিন্ট করি এখানে, তাহলে হচ্ছে একটা 10 আর একটা হচ্ছে 5। আশা করি বুঝতে পারছেন, পয়েন্টার সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সো আমরা যদি স্লাইডে আসি, আমাদের পয়েন্টার পার্টটা এইখানেই শেষ। আমরা পয়েন্টার সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি, স্ট্রাকচার ইন সি। পয়েন্টার কী ছিল, পয়েন্টার ছিল আমাদের যেই নোট, আমাদের যে হচ্ছে প্রত্যেকটা নোডের যে হচ্ছে ডেটা এবং পয়েন্টার পার্ট ছিল, আমাদের পয়েন্টার পার্ট সম্পর্কে বোঝা মোটামুটি শেষ। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার ইন সি। একটু আগে আমি যে বললাম অ্যারের সাথে আমাদের লিঙ্ক লিস্টের একটা সমস্যা, পার্থক্য হচ্ছে সেটার ডেটা কালেকশানে। অ্যারেতে কী হতো, অ্যারে হচ্ছে কালেকশান অফ এলিমেন্টস অফ সেম ডেটা টাইপ, বাট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদের যে সেম ডেটা টাইপ হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র আমরা স্ট্রাকচার ইউজ করব এই জন্যে। স্ট্রাকচারের সংজ্ঞা যদি আমি দেখি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি সংজ্ঞা না, এটা স্ট্রাকচার কেন ইনভেন্ট করা হয়েছে সেটা। স্ট্রাকচারস ইন সি ওয়ার ইনভেন্টেড টু হ্যান্ডেল কমপ্লেক্স ডেটা। কমপ্লেক্স ডেটাকে হ্যান্ডেল করার জন্য স্ট্রাকচার ইনভেন্ট করা হয়। They allow programmers to group different type of data together into a single unit, making it easier to manage and use related data. আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলা হয়েছে যেটা আমি একটু আগে যেটা বললাম, they allow programmers to গ্রুপ করতে অ্যালাউ করে ডিফারেন্ট টাইপস অফ ডেটা, মানে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, এই টাইপের যত টাইপের ডেটা আছে সবগুলো আমাদের ইউজ করতে সাহায্য, মানে গ্রুপ করতে সহায়তা করে। এখন আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে একজন একটা স্কুলের জন্য আপনি একটা প্রোগ্রাম ডেভেলপ করবেন, সেখানে হচ্ছে ধরে নেন 10 জন স্টুডেন্ট আছে, 10 জনের হচ্ছে আপনার নাম নিতে হবে। সো আপনি কি করলেন, সরি এই জায়গায় লিখলেন হচ্ছে কেয়ার নেম 10, সরি এখানে হচ্ছে প্রত্যেকটা নামের নেম আমি 20 দিলাম সাইজ। দেন আপনি লিখলেন হচ্ছে তার এজ নিতে চাচ্ছেন, তাহলে এজ কিসে নেবেন, ইন্টিজার এজ নিলেন আপনি। দেন আপনি কী করবেন, আপনি হচ্ছে তার ফোন নাম্বার নেবেন, ওইখানেও ধরলাম আপনি ইন্টিজার ইউজ করলেন ফোন।
দেন আপনি তার সিজি নিতে চাচ্ছেন, সিজির ক্ষেত্রে কি আপনি ইন্টিজার ইউজ করতে পারবেন না, সো আপনাদের ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট কি লিখবো, সিজি। নাও এখন এই কেসে আপনি 10জন স্টুডেন্টের কীভাবে হচ্ছে ডেটা নেবেন, আপনাকে কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, 4টার জন্যে 4 10 40টা, হিসাব বুঝতেছেন, 40 বার আপনাকে নিতে হবে। স্টুডেন্ট 1-এর জন্য নেম 1 হবে, এস 1 হবে, ফোন 1 হবে, সিজি 1 হবে। স্টুডেন্ট 2-এর জন্য নেম 2 হবে, এস 2 হবে, ফোন 2 হবে, সিজি 2 হবে। এইভাবে করে করে আপনাদের 40 বার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হচ্ছে। এইটা যদি 10 না হয়ে 100 হয়, 400 বার। 1000 হলে 4000 বার। 10,000 হইলে 40,000 বার। বুঝতে পারতেছেন কেন আমরা স্ট্রাকচার এখানে ইউজ করতেছি? এখনও বুঝতে পারেন নাই, কারণ আমি শুধুমাত্র সমস্যাটা বললাম, সলিউশনটা এখনও বলি নাই। সলিউশন আপনারা হয়তো প্রিভিয়াস সেমিস্টারে পড়ে এসেছেন। এখন এটাকেই আমরা স্ট্রাকচার দ্বারা হ্যান্ডেল করতে পারি। কিভাবে সেটা আমি একটু দেখাই। আচ্ছা, এখানে আবার ডেফিনেশন দিয়ে আছে, এ স্ট্রাকচার ইন সি ইজ এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দ্যাট অ্যালাউজ দ্য গ্রুপিং অফ ভেরিয়েবলস অফ ডিফারেন্ট টাইপস ইউজ আন্ডার এ সিঙ্গেল নেম। একটা সিঙ্গেল নামের আন্ডারে আমরা বিভিন্ন টাইপের ডেটাকে গ্রুপ করতে পারি, এবং এই ধরনের ডেটা টাইপকে বলি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এই যে আমরা ইন্টিজার এ লিখতাম, এইটা হচ্ছে কি ইন্টিজার, এটা একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপ কে ডিফাইন করছে? এই ডেটা টাইপ ধরে নেন বিল্ট ইনভাবে ডিফাইন্ড করা আছে, সো আমাদের এটা ডিফাইন করার দরকার নেই। কিন্তু আমি যে কম্বিনেশনটা বানাচ্ছি, এই কম্বিনেশনে বিভিন্ন কিছু বিভিন্ন অনুপাতে থাকতে পারে। সো এখানে ইউজার কম্বিনেশনটা বানাচ্ছে এবং সেইটার আন্ডারে আমরা কাজগুলো করতেছি। সো এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। একটু পরে আরও ক্লিয়ার হয়ে যাবেন, এখন কিছুটা ঝাপসা লাগতে পারে যারা নতুন পড়তেছেন এইটা। সো যদি আমি দেখি, এটা হচ্ছে আমি একটু আগে দেখালাম, আপনি এখানে 3টা দিয়ে আছে, এভাবে যদি আপনি করেন তার মানে 40 জনের জন্য 10 জনের জন্য আপনার 30টা লাগবে। সো এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি এটার মাধ্যমে, ডিফাইনিং স্ট্রাকচার। স্ট্রাকচার কি? স্ট্রাকচার একটা কিওয়ার্ড, যে তারপরে হচ্ছে আমরা স্ট্রাকচার একটা নাম দিলাম পার্সন। সো এইটা পুরোটা এখন আমাদের একটা ডেটা টাইপ হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এই ডেটা টাইপের ভিতরে আমরা কী কী নিতে পারি? নাম নিতে পারি, এজ নিতে পারি, অ্যাড্রেস নিতে পারি, যত ধরনের ডেটা টাইপ আছে আদার্স সবগুলোকে আমরা এটার ভিতরে ইন্ট্রোডিউস করতে পারি। দেন পুরোটা মিলে আমাদের একটা স্ট্রাক্ট পার্সন নামের একটা ডেটা টাইপ হবে। এখন এই ডেটা টাইপের মাধ্যমে আমরা কি করতে পারি? ওই 40 জনের যে নিলাম না, 10 জনের জন্য নিলাম না, ওই 10 জনেরটা আমরা কীভাবে রিডিউস করতে পারি ভেরিয়েবল দেখেন। এইখানে আমাদের ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট পার্সন, রাইট? এখন আমরা কি করতে পারি? আমরা আগে লিখতাম ইন্টিজার এ, যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাইতাম প্রথমে ডেটা টাইপ লিখতাম, তারপরে হচ্ছে ওইটার নাম লিখতাম, তাই না? সো এই ক্ষেত্রে এটা পুরাটাই হচ্ছে আমার ডেটা টাইপ, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ পুরাটা। এখন আমার হচ্ছে এই পার্সনের জন্য আমি ধরে নিলাম প্রথম স্টুডেন্টের জন্য আমি P1 লিখলাম। যখন আমি P1 লিখলাম তার মানে P1 আমার হচ্ছে যে পার্সন 1-এর সকল ইনফরমেশান আমি এখানে দিতে পারবো। কীভাবে? আমি P1 লিখে যদি ডট লিখে আমি যদি হচ্ছে লাইক এজ দিয়ে এখানে যদি কিছু একটা লিখি, তাহলে সেটা স্টোর হবে কই? এইজের ভিতরে। দেন নেম যদি লিখি, নেম লিখে এখানে স্টোর হবে, ঠিক আছে? সো এইগুলা আমাদের শুধুমাত্র সম্ভব হচ্ছে স্ট্রাকচারের মাধ্যমে। পরের পেজে আরেকটু ক্লারিফাই করতেছি আপনাদের স্ট্রাকচার। সো দিস ইজ ডিফাইনিং পার্ট, একটু আগে যেটা বুঝালাম, আর এটা হচ্ছে ডিক্লার পার্ট, ঠিক আছে? এটা ডিফাইন করতেছে আর এটা ডিক্লার করতেছে। কি করতেছে? স্ট্রাক্ট পার্সন, এটা আমাদের ডেটা টাইপ, আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম পার্সন 1-এর জন্য আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। যেমন পার্সন 1-এর ওই 3টা ইনফরমেশন তো আমাদের ইনপুট দিতে হবে, তাই না? ইনপুট আমরা কীভাবে দিব? এইভাবে আমরা স্ট্রিং কপি ফাংশন ইউজের মাধ্যমে পার্সন 1-এর যে নেম, সেখানে নেম ইনপুট দিতে পারি। নেম দিলাম আমি সাদমান হাফিজ। পার্সন 1-এর এজের যে সেগমেন্ট আছে সেইখানে আমরা 22কে কীভাবে ইনপুট দিব? তার এজ, এইভাবে পার্সন 1 ডট এজ, এবং সেইখানে ইকুয়াল আমরা 22 দিচ্ছি, তার মানে এইটা স্ট্রিং কপি পার্সন 1 ডট অ্যাড্রেস, দেন আমরা কমা দিয়ে, এটা একটা মানে স্ট্রিং কপি সম্পর্কে আপনারা অবশ্যই পড়ে এসেছেন, না পড়লে অন্য যে কোনো সময় আমি এটা একটু পড়াই দেবো। সো স্ট্রিং কপির মাধ্যমে আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচারের যে স্ট্রিং ভেরিয়েবলগুলো আছে সেগুলোতে আমরা ইনপুট নেই, আর যেগুলো হচ্ছে পার্সন ইন্টিজার আছে বা ফ্লোট আছে এগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এভাবে ইউজ করি যে প্রথমে আমাদের ভেরিয়েবল নেম লিখি, দেন হচ্ছে আমাদের ওই যে স্ট্রাকচারে যে কোনো একটা মেম্বারে যেটাতে আমরা ইনপুট দিতে চাচ্ছি সেটার নাম লিখি এজ ইকুয়াল
22, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার সিস্টেম বা অ্যাসাইনিং করার সিস্টেম, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্সেস ভ্যালু। অ্যাক্সেস কীভাবে আমরা করতে পারি, ওই যে একইভাবে এখানে নেম এবং নেমকে প্রিন্ট করে পার্সেন্টেজের মাধ্যমে পার্সন ওয়ান ডট নেম, পার্সন ওয়ান ভেরিয়েবলের নেম সেগমেন্টে যেটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে, পার্সন ওয়ানের এস সেগমেন্টে যে আছে সেখানে এটা প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে করে আমরা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। সো এইটাই স্ট্রাকচার, ঠিক আছে। সো এখন হয়তো আপনাদের কিছুটা ক্লারিফাই হওয়ার কথা যে আমরা ডেটা পার্টে কী কী করতে পারি, পয়েন্টার পার্টে কী কী করতে পারি, রাইট। ডেটা পার্টে আমরা কী কী করতে পারি, ধরে নেন হচ্ছে আপনাকে একজন হচ্ছে ফাইবারে কাজ দিল যে হচ্ছে তুমি আমার ব্যাংকের জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করে দাও যে এখানে এই ইনফরমেশানগুলো আমার ডেটা এবং আমার এটা ডাইনামিক্যালি মেমোরিতে অ্যালোকেট হইতে হবে। সো আপনি কী করবেন, আপনার অবশ্যই পয়েন্টার লাগবে, কারণ এই পাশে আরেকটা নোট তৈরি করবেন, এটার সাথে এটার কানেকশন দিতে হবে, তাই না। সো এই কারণে আপনার পয়েন্টার লাগবে। পয়েন্টার পার্ট আমি বাদ দিলাম। সো ডেটা পার্টে আপনি কী করবেন, ডেটা পার্টে আপনার এরকম একটা স্ট্রাকচার তৈরি করে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, ঠিক আছে। সো এটা গেল স্ট্রাকচার। সো এখন আমাদের যেটা আসে সেটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, তাই না। একটু আগে আমি যে বললাম যে হচ্ছে এগুলো হচ্ছে একটা নোট, তাই না। আমরা তো হচ্ছে বেসিক ওভারভিউ পেয়েছি লিঙ্ক লিস্ট সম্পর্কে, ভয় পাওয়ার কিছু নাই, আমি আবার এগুলো কভার করব। আমি জাস্ট যেগুলো প্রয়োজন এটার ক্ষেত্রে, যেগুলো আপনাদের গত সেমিস্টারে ছিল, আপনাদের ল্যাকেজ আছে কোনো কারণে, সেগুলো আমি কভার করতেছি। সো এগুলো হচ্ছে আমাদের নোড, রাইট। এখন এই নোডের দুইটা পার্ট, একটা ডেটা আর একটা হচ্ছে পয়েন্টার, তাই না। ডেটা পয়েন্টার, ডেটা পয়েন্টার। এখন একটু চিন্তা করেন তো, এখানে আমি পয়েন্টার লিখতেছি, এই পয়েন্টার কি আমরা যেটা পড়ে আসছিলাম সেই পয়েন্টারটাই? হ্যাঁ, ওই পয়েন্টারটাই। আমরা পয়েন্টারের ডেফিনেশনে পড়ে এসেছিলাম যে ইন্টিজার এ সমান 10কে আমার যদি হচ্ছে পয়েন্ট করতে হয় পয়েন্টারের মাধ্যমে, তখন আমাদের কি লিখতে হয়, ইন্টিজার স্ট্রাইক এ লিখে অ্যাড্রেস অফ এ লিখতে হয়, রাইট। এখানে এ না, এখানে বি, অন্য যে কোনো নাম লিখে আমাদের এখানে অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। কিন্তু এখানে আমরা ইন্টিজার দিতাম কেন, কারণ যেইটাকে আমি পয়েন্ট করতে চাচ্ছি সেইটার যে ডেটা টাইপ সেইটাই আমাদের এখানে ইউজ করতে হচ্ছে। সো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কি, যেইটা আমরা একটু আগে কি পড়ছি, ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার, সেইখানে নাম ছিল স্ট্রাক্ট পারসন, তাই না, স্ট্রাক্ট পারসন। সো এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাক্ট পারসন টাইপের ডেটা টাইপ, এটাও আমাদের একটা স্ট্রাক্ট পারসন টাইপের ডেটা টাইপ, যেগুলো মেমোরিতে আছে, তাই না, কারণ তাদের সব ইনফরমেশনই তো এখানে আছে, স্ট্রাক্ট পারসন টাইপেরই সব জিনিস আছে। সো স্ট্রাক্ট পারসন টাইপের ডেটা টাইপকে যদি আমি হচ্ছে পয়েন্ট করতে চাই, তাহলে আমাদের পয়েন্টারটা ডেটা টাইপ কী হওয়া উচিত, তাহলে আমাদের পয়েন্টারটারও ডেটা টাইপ হওয়া উচিত স্ট্রাক্ট পারসনই, তাই না। সো স্ট্রাক্ট পারসনই আমরা রাখবো এবং তারপরে অ্যাস্ট্রাইক দেবো, দেন আমি হচ্ছে আমার ডেটা পার্টের একটা নাম দিব। সো এইটাই হচ্ছে আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। এখনও যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ডেফিনেশনটা দেওয়ার পরে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সো ডেফিনেশনটা হচ্ছে, এ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ইন সি is a structure that includes at least one pointer member that points to the same type of structure. সহজ বাংলায় সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার হলো সেই সকল স্ট্রাকচার যেটা ইনক্লুড করে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্টার, অন্তত একটা পয়েন্টারকে ইনক্লুড করে, যেটা ওই সেম টাইপের স্ট্রাকচারকেই আবার হচ্ছে পয়েন্ট করতে পারে। বুঝতে পারছেন? ইটস লাইক যে আপনি তো স্ট্রাকচার বলতে কালেকশন অফ ডেটা টাইপ, তাই না, এখানে বিভিন্ন ধরনের ডেটা টাইপকে কালেকশন করছেন। সো এখানে আপনি একটা পয়েন্টার নিলেন, এই পয়েন্টারটার ডেটা টাইপ হচ্ছে আপনার যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা থাকবে সেইটাই দিলেন, দিলে কি হলো, এই পয়েন্টারটা যেটাকে পয়েন্ট করবে সেটা হচ্ছে সেম ডেটা টাইপের হবে। কি কঠিন লাগতেছে? আচ্ছা, আমি আগে একটু এটা ক্ল্যারিফাই করে নিই আপনার কাছে, কারণ এটা বোঝা খুবই জরুরি। ধরে নেন আপনার কাছে একটা লিঙ্ক লিস্ট আছে এরকম, এটা হচ্ছে আমাদের পয়েন্টার পার্ট, পিউ লিখলাম আমি সিম্পলি পয়েন্টার পার্ট। সো যখন আমরা মেমোরিতে ইন্টিজার এ লিখতাম, মেমোরিতে জায়গা যেটা তৈরি হয়ে যেত সেই জায়গাটা কিন্তু ইন্টিজারের জন্য তৈরি হয়ে যেত। সো যখন আমি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের মাধ্যমে যখন আমি ডেটাকে ডিফাইন করতেছি, তখন যে ডেটাগুলো মেমোরিতে স্টোর হচ্ছে সেগুলো সবগুলো কি স্ট্রাকচারের জন্য হচ্ছে না, ওই স্ট্রাকচারের জন্য যে স্পেসিফিক স্ট্রাকচার আছে। হ্যাঁ, ধরেন আমরা একটু আগে যে এক্সাম্পল দেখলাম স্ট্রাক্ট পারসন নামের, সো আমরা যদি স্ট্রাক্ট পারসনকেই যদি এখানে ইউজ করি স্ট্রাক্ট পারসন, এটাও স্ট্রাক্ট পারসন,
কারণ স্ট্রাক্ট পারসন এখানে কি, স্ট্রাক্ট পারসন এখানে হচ্ছে আমাদের ডেটা টাইপ, রাইট? স্ট্রাক্ট পারসন এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। সো স্ট্রাক্ট পারসন একটা ডেটা টাইপ, এটা একটা ডেটা টাইপ, এটা একটা ডেটা টাইপ। ডেটা টাইপ অ্যাকচুয়ালি কী করে, যে ডেটাটা স্টোর আছে সেটার হচ্ছে বর্ণনা দেয় আর কি, কী টাইপের ডেটা আছে। সো যেহেতু এখানে ইন্টিজার নেই বা ফ্লোট নেই, সো আমরা এখানে ইন্টিজার ফ্লোট লিখি না। এই জায়গায় কী আছে, এই জায়গায় মিক্সড আছে। মিক্সড মানে কি, মিক্সড মানে হচ্ছে ইউজার ডিফাইন্ড করে দিচ্ছে। সো আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটাই লিখছি এখানে। মেমোরিতে এভাবে ধরে নেন জায়গাগুলো আছে। এখন আপনার তো হচ্ছে লিঙ্ক লিস্ট হইতে হলে কানেকশান তৈরি করতে হবে, তাই না? তো কানেকশান তৈরির জন্য আপনি তো পয়েন্টার নিয়ে আসবেন অবশ্যই, রাইট? এখন যদি এখানে পয়েন্টার নিয়ে আসেন, তাহলে সেই পয়েন্টারটার ডেটা টাইপ কী হওয়া উচিত? যদি ইন্টিজার এ, এটাকে পয়েন্ট করতে আপনার ডেটা টাইপ লাগে ইন্টিজার স্ট্রাইক এ, তাহলে স্ট্রাক্ট পারসন এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ P1 ধরে নাম, এটা আমাদের ভেরিয়েবল নেম। তাহলে এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি, স্ট্রাক্ট পারসন। তার মানে কি, আমাদের P2 আরেকটা লিখলাম ধরে নেন, এখানে সেম জিনিস লিখে P2 লিখলাম। তার মানে P1 থেকে যদি আমি P2কে পয়েন্ট করতে চাই বা পয়েন্টারের মাধ্যমে রাখতে চাই, এর অ্যাড্রেসটা তো আমার এইখানে রাখতে হবে, P1-এ রাখতে হবে, তাই না? এটার অ্যাড্রেস তো আমার এইখানে রাখতে হবে, রাইট? এই অ্যাড্রেসটাকে যদি আমি রাখতে চাই, তার মানে আমাদের এই পয়েন্টারের অ্যাড্রেস কী হওয়া উচিত? এই পয়েন্টারের অ্যাড্রেস হওয়া উচিত স্ট্রাক্ট পারসন, এটা আমাদের ডেটা টাইপের নাম। দেন আমি পয়েন্টারের যে কোনো নাম দিতে পারি, পিটিআর। ঠিক আছে, এইভাবে করে আমরা কাজটা করতে পারি, রাইট? সো এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার হচ্ছে অনেকটা এই টাইপেরই, কিন্তু কমপ্লিটলি এটা না, আমি যেটা বোঝালাম কমপ্লিটলি কি তাহলে, this concept is essential for creating complex data structures like linked list, trees and other dynamically linked data structure. So এইটা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখা উচিত। এটা যদি আমরা ডিক্লারেশনটা দেখি, সেটা হচ্ছে স্ট্রাক্ট নোড, দেন হচ্ছে আমি এখানে একটা মাত্র নিছি, এখানে বহু সংখ্যক আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এবং এটার ভিতরেই আমি আরেকটা ডেটা টাইপ নিছি সেম টাইপের, এবং এইখানে পয়েন্ট করছি। সো এখানে আমি একটা পয়েন্টারকে নির্দেশ করছি। সো এখানে আমাদের একটা পয়েন্টারও আছে। সো এই নোটটাকে যখন আমি ডিক্লেয়ার করলাম, তখন আমাদের কি হয়ে গেল, আমাদের মেমোরিতে দুইটা জায়গায় হয়ে গেল। একটা হচ্ছে ডেটা থাকতেছে, আর একটা আমাদের এই যে লিঙ্ক, যেটাকে আমরা পয়েন্টার বলতাম, পয়েন্টার থাকতেছে। পয়েন্টারের নাম এখানে কি, নেক্সট থাকতেছে, আর এখানে ডেটা থাকতেছে। তার মানে এই ডেটাটা কী টাইপের, এখন ধরে নেন এইখানে আমি আবার এইটা ইউজ করে ধরে নেন এটা P1-এর জন্য করলাম, এটা P2-এর জন্য করলাম। P2-এর জন্য যখন করবো, এখানে ডেটা থাকবে, এইখানে আবার সেই নেক্সট থাকবে P2, এখানে আবার ডেটা থাকবে P3-এর জন্যে, এখানে ডেটা থাকবে, আর এইখানে আমাদের নেক্সট থাকবে। বুঝতে পারছেন? সো কী করবে, আমাদের P2-এর যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা পয়েন্ট করবে কে, P2-এর অ্যাড্রেসটা স্টোর থাকবে হচ্ছে এইটার কাছে, P3-এর অ্যাড্রেসটা স্টোর থাকবে এইটার কাছে। সো যখন আমরা ভিতরে এই স্ট্রাকচারের ভিতরে আমরা যখন পয়েন্টারটাকে দিয়ে দিচ্ছি, তখন আমাদের বারবার পয়েন্টারটাকে ডিক্লেয়ার করা লাগতেছে না, আদারওয়াইজ বারবার পয়েন্টারটাকে ডিক্লেয়ার করা লাগতে পারতো। সো এই কারণে আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারটা জরুরি, কারণ আমরা যখন লিঙ্ক লিস্ট তৈরি করব, তখন একটা নোডের জন্য যখন আমরা নোডকে করব, মেমোরিতে জায়গা নিব, মেমোরিতে জায়গা নেওয়ার সময় এরকম আমাদের সিনারিও তৈরি হবে। একটা ডেটা পার্ট থাকবে, আর একটা হচ্ছে লিঙ্ক পার্ট থাকবে। লিঙ্ক পার্ট পরবর্তী থেকে লিঙ্ক করবে, আর ডেটা পার্ট যাবতীয় সমস্ত ডেটাকে স্টোর করবে। ঠিক আছে, সো এইটাই বেসিক্যালি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। কি এখন আপনাদের কঠিন লাগতেছে? সমস্যা নাই, আমি আরেকবার বোঝাচ্ছি এটা, যাদের এতক্ষণ বুঝতে সমস্যা হয়েছে একটু আলাদাভাবে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সো আমাদের কি এগুলো হচ্ছে এক একটা নোড, তাই না? নোডের কি দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে পয়েন্টার পার্ট। সো যখন আমরা হচ্ছে ভেরিয়েবলগুলোকে এগুলো হচ্ছে ডিক্লেয়ার করতে হতো, তাই না? এগুলো তো এমনি তো মেমোরিতে তৈরি হয় না, এগুলা কোডে লিখতে হয়, এই জন্য হচ্ছে হয় মেমোরিতে উঠে। তো ধরে নেন কোডে হচ্ছে আপনি লিখলেন যে হচ্ছে আমাদের তো হচ্ছে যেহেতু ডেটা পার্ট আছে, আবার হচ্ছে পয়েন্টার পার্টও আছে, এবং একটা নোটকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি একটা হচ্ছে স্ট্রাকচারের মাধ্যমে। সো ওই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এইখানে লিখছি। স্ট্রাকচারের মধ্যে আমরা কী কী লিখছি, ডেটা পার্ট লিখছি, আর হচ্ছে নেক্সট পার্ট লিখছি। নেক্সট হচ্ছে এই যে এইটার সাথে এটার যে কানেকশন, এটা হচ্ছে নেক্সট অর্থাৎ পয়েন্টার। সো একটা নোডের ভিতরে যে দুইটা অংশ আছে, ডাটা এবং পয়েন্টার, এই দুইটাই হচ্ছে কই আছে, আমাদের এই স্ট্রাকচারে আছে। এখন সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কেন বলতেছি, দেখেন এইখানে এটা হচ্ছে সেম ডেটা টাইপ, এইটাও সেম ডেটা টাইপ। সো এই ডেটা টাইপটা আবার এই স্ট্রাকচারটাকেই পয়েন্ট করতেছে। সো সে নিজেই নিজেকে
রেফার করতেছে বা পয়েন্ট করতেছে, এই জন্যে আমরা এটাকে বলতেছি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। বুঝতে পারছি যে আমাদের এটা করার কারণ কি, আমরা কেন এখানে এটা দিলাম, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। যদি আমরা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার না করি তাহলে কি সমস্যাটা হবে, যে আমরা যখন এই নোটটা তৈরি করলাম কোনো সমস্যা নেই, পরের নোটটা যে আমরা তৈরি করব, পরের নোডের অ্যাড্রেসটা তো আমাদের ফার্স্ট নোডে রাখতে হবে, তবেই না আমি এই জায়গা থেকে পরের নোডে যাইতে পারবো, তাই না? সো অ্যাড্রেস রাখার জন্যে আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে পয়েন্টার, তাই না? পয়েন্টার কী করে, পয়েন্টার পয়েন্ট করে, পয়েন্টারের কাজই হচ্ছে পয়েন্ট করা। কিন্তু কাকে পয়েন্ট করবে, যাকে পয়েন্ট করতে চাচ্ছি তার ডেটা টাইপের নামে সেই পয়েন্টারটার নাম হইতে হবে। ওই জন্য আমরা কী করছি, এই যে আমাদের এখানে নেক্সটে যে অংশটা থাকবে, এখানে যে পয়েন্টারটা থাকবে সেইটাই হচ্ছে এটা স্ট্রাক্ট নোড, এবং সেটার নাম দিছি স্ট্রাইক নেক্সট। ঠিক আছে, এটার জায়গায় নেক্সটের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এইটাই এখানে করা হয়েছে যে আমাদের দুইটা পার্ট, ডেটা পার্ট তো কোনো সমস্যা নেই, আর পয়েন্টার পার্টে কী হয়, পয়েন্টার পার্ট যেহেতু পরবর্তীতে এই টাইপেরই আরেকটা নোটকে রেফার করবে, যে এটারও সেম ডেটা টাইপ ওইটারও সেম ডেটা টাইপ, তার মানে কি সেম ডেটা টাইপেরই আরেকটাকে পয়েন্ট করতেছে, তার মানে কি নিজেই নিজেকে রেফার করতেছে, নিজেই নিজের ডেটা টাইপকে রেফার করতেছে। এই জন্যই এটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাক্ট নোড দিয়ে আমরা এটাই বোঝাচ্ছি আর কি। তো আশা করি এবার কোনো সমস্যা হওয়ার কথা না। সো এখন আমাদের আসবে টাইপ ডেফ। টাইপ ডেফ কি? দ্য টাইপ ডেফ কিওয়ার্ড ইন সি ইজ ইউজ টু ক্রিয়েট নিউ টাইপস নেমস, টাইপ নেমস অ্যালাইসেস ফর এক্সিস্টিং টাইপস। কঠিন লাগতেছে? কোনো সমস্যা নাই। ইট ক্যান সিম্পলিফাই কমপ্লেক্স টাইপ ডিক্লারেশনস, ইমপ্রুভ কোড রিডাবিলিটি অ্যান্ড মেক দ্য কোড মোর মেইনটেনেবল। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে টাইপ ডেফের সিনট্যাক্স। এটার আগে যদি আমি অন্য কিছু একটা দেখতে চাই, সেটা হচ্ছে লাইক স্ট্রাক্ট পারসন p1। এতদিন আমরা যেগুলো করতাম ইন্টিজার এ লিখতাম, কোনো সমস্যা নেই, কারণ এটা ছোট একটা ছিল, তিনটা মান মাত্র লেটার ছিল। কিন্তু এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনাকে বারবার স্ট্রাক্ট পারসন লিখে p1 বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা একটু কঠিন লাগতেছে না আপনার কাছে? অবশ্যই এটা কঠিন। এই জন্য আমরা যেটা করব সেটা, এটার একটা শর্ট নেম আমরা করে দিতে পারি। শর্ট নেম আমরা কিভাবে করতে পারি, এই সিনট্যাক্সটাকে ফলো করে। সিনট্যাক্সটা কি, প্রথমে আমাদের একটা কিওয়ার্ড লিখতে হবে টাইপ ডেফ, এক্স্যাক্টলি এইটাই লিখতে হবে, কোনো ছোটো হাতের বড় হাতের ইউজ করা যাবে না। দেন আমরা কি করব, এক্সিস্টিং টাইপ। এক্সিস্টিং টাইপ কি আমাদের এইটা, এক্সিস্টিং টাইপ আমরা এটা লিখলাম। দেন আমি এইটার শর্ট নেম কি দিতে চাচ্ছি বা নিউ টাইপ নেম কি দিতে চাচ্ছি সেটা লিখব। লাইক স্ট্রাক্ট পারসনকে আমি সিম্পলি আমি হচ্ছে বলতে চাচ্ছি যে স্ট্রাক্ট পারসন না লিখে আমি যখন পারসন লিখবো তখনই আমার পুরোটার কাজ হয়ে যাওয়া চাই। তখন আমরা কি করব, টাইপ ডেফ লিখবো, দেন এক্সিস্টিং টাইপে আমরা স্ট্রাক্ট পারসন লিখবো এবং নেম টাইপে আমরা পারসন লিখবো। তার মানে কি হলো, পরবর্তীতে আমাদের p1কে ডিক্লেয়ারের জন্য স্ট্রাক্ট পারসন p1 লিখতে হচ্ছে না, আমাদের লিখতে হচ্ছে পারসন p1। সো এই কারণে বলা হয়েছে ইট ক্যান সিম্পলিফাই কমপ্লেক্স টাইপ ডিক্লারেশনস, এই যে কমপ্লেক্স টাইপ ডিক্লারেশনসকে সিম্পলিফাই করতে পারে, ইমপ্রুভ কোড রিডাবিলিটি, এই জিনিসটা বারবার পড়াচ্ছে, এই জিনিসটা পড়া বেশি অর্থ বহন করতে পারে, অ্যান্ড মেক দ্য কোড মোর মেইনটেনেবল। ঠিক আছে, সো এইটাই টাইপ ডেফ। সো আজকে এতটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব, আজকে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে স্ট্রাকচার শিখলাম, পয়েন্টার শিখলাম, এবং হচ্ছে আমাদের যে বেসিক যে জিনিসটা ছিল ডেটা আর নোড, এই দুইটা শিখলাম। তার মানে আমরা হচ্ছে এখন একটা লিঙ্ক লিস্টের জেনারেল কোড লেখার জন্য আমরা এখন তৈরি, বা জেনারেল কোড লেখার জন্য যে যে ফাংশনালিটিস বা টার্মসগুলো জানা জরুরি ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনে ফেলেছি। এখন আমরা পরবর্তী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা এই আজকের ক্লাসের এই রিসোর্সগুলো ইউজ করে ওই দিন আমরা কোড লিখব, কোডের মাধ্যমে দেখব কিভাবে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি এবং সেগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা ডেটাকে স্টোর করতে পারি স্ট্রাকচারের মাধ্যমে, কিভাবে আমরা কানেকশান তৈরি করতে পারি। সামনের ক্লাসটি আরও বেশি মজার হবে। যদি এই ক্লাসে আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশান বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।